সব বিষয়গুলো আমরা মনোযোগের সঙ্গে শুনব এবং আমরা তাদের জন্য বিশেষ শুভেচ্ছা রাখি, অভিনন্দন জানাই পূর্বে যেন বক্তাগণ তাদের বক্তব্য যথাযথভাবে এখানে উপস্থাপন করতে পারে। তাহলে প্রথম পক্ষদলের বক্তা অনুসরা বর্ণ আসবে। অনুসরা সবাইকে জানাচ্ছি আমার মনের আন্তরিক সম্ভাষণ ও মাননীয় সভাপতি বিতর্ক চলছে। আর আজ আমাদের বিতর্কের নির্ধারিত বিষয় হলো জীবনের সফলতা অর্জনে মেধা নয় বরং নৈতিকতাই অধিক ভূমিকা রাখে। আজ আমি এর পক্ষে অবস্থান করছি। প্রথমে চলে যেতে চাই সংজ্ঞায়। মাননীয় সভাপতি আজকে যেসব শব্দগুলো দাবি রাখছে সেগুলো হলো সফলতা, নৈতিকতা এবং মেধা। সফলতা হলো জীবনে এরকম একটি অবস্থান যেখানে এসে আপনার মনে হবে যে আপনার বেঁচে থাকা সার্থক হয়েছে। জীবনে শুধু আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়াকে সফলতা করা যায় না। সৎ থাকা, সন্তুষ্ট থাকা এবং সুখী থাকাও সফলতার একটি বিরাট বড় অংশ। আর নৈতিকতা হলো মানুষের মনের মধ্যে জাগ্রত এক ধরনের অনুভূতি যা মানুষকে ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য করতে শিখিয়ে মানুষকে ভালোর পথে চালিত করে। আর যদি মেধার কথা বলতে যাই তাহলে যে কর্মদক্ষতা বা চিন্তন দক্ষতা জন্মসূত্রে পাওয়া যায় তাকেই মেধা বলে। তথ্যসূত্র উইকিপিডিয়ার অর্থাৎ মাননীয় সভাপতি আমাদের মানুষদের যেমন মেধা রয়েছে তেমনি মেধা রয়েছে প্রকৃতি জীবে। কিন্তু মানুষ এবং অন্যান্য জীবের মধ্যে পার্থক্যকারী কি জানে? নৈতিকতা। মানুষের মধ্যে নৈতিকতা রয়েছে যা অন্যান্য জীবের মধ্যে নেই। এই জন্যই মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব। হ্যাঁ, মেধাকে কাজে লাগিয়ে মানুষ সামাজিকভাবে ও আর্থিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে। নৈতিকতা না থাকলে জন্মসূত্রে পাওয়াই মেধাও মানুষের ক্ষতি করে বসে। মাননীয় সভাপতি আমরা যদি একজন সন্ত্রাসী কিংবা ড্রাগ ডিলারের কথা বলি তারা কিন্তু তাদের নৈতিকতাকে মেধাকে কাজে লাগিয়ে সব কাজ করে থাকে। মেধাকে কাজে লাগিয়ে তারা কোটি কোটি টাকা রোজগার করে। কিন্তু আমার প্রতিপক্ষে যারা বসে আছেন তাদের মধ্যে এই প্রশ্ন কোনোদিন আসেনি যে তারা কি সফল? সেই সব ব্যক্তিরা কি সফল? ধর্মের অনুসারে আমরা সকলেই জানি যে এই জীবন শুধুমাত্র পরীক্ষা, যেখানে আমরা এসেছি নৈতিকতা ও মূল্যবোধের পরিচয় দিতে। নৈতিকতা বিবর্জিত মানুষ স্রষ্টা থেকে দূরে চলে যায়। স্রষ্টার সৃষ্টি তার হাতে নিরাপদ থাকে না। একজন মানুষের জীবনে সম্ভবত সবচেয়ে বড় সফলতা হচ্ছে অন্যান্য মানুষরা কিভাবে স্মরণ করে রেখেছে। একজন মানুষ যদি আর্থিকভাবে অনেক সমৃদ্ধ হয়ে থাকে তারপরেও যদি তার মধ্যে কোনো নৈতিকতা না থাকে সমাজের বা আশেপাশের মানুষের সামনাসামনি সম্মান দেখালো মনের এক কোণায় সেই ব্যক্তির প্রতি ঘৃণা জমে যায়। কিন্তু একজন ব্যক্তি যদি আর্থিকভাবে তেমন সচ্ছল নাও হন তারপরেও যদি তিনি একজন নৈতিক ব্যক্তি হন, তার মধ্যে যদি নৈতিকতা থাকে, আমি এবং চাষ বলে যাচ্ছি যে তার দুঃখের সময় একজন ব্যক্তি হলেও তার পাশে দাঁড়াবে। তাহলে বলতে গেলে মানুষের বেঁচে থাকার জন্য চাহিদা খুবই সামান্য। এই জন্য বিখ্যাত স্ত্রী আলাদা রমি বলে গিয়েছেন অর্থাৎ কোনো কিছু প্রয়োজনের আধিক্য কোনো বীজ। এই জন্য সফলতাকে যদি প্রয়োজনের বেশি ধন সম্পদ এবং নানা বস্তুগত জিনিসটাকে মনে করে তাহলে আপনি ভুল। আমার প্রতিপক্ষ কারো টাকা পয়সা থাকলে সে সফল হয়ে যায় না, মনের মধ্যে রয়েছে শান্তির প্রয়োজন। এখন আমার বিপক্ষ দলের বিতার্কিকদের মনেই হতে পারে যে টাকা পয়সা থাকলেই তো মানুষের শান্তি থাকে। তার উত্তরে আমি বলতে চাই হতে পারে আপনার অনেক টাকা পয়সা রয়েছে, সেই টাকা পয়সা দিয়ে পুরো এক টেবিল ভর্তি খাবার নিয়ে আপনি বসেছেন খাওয়ার জন্য, কিন্তু আপনার মুখে কোনো রুচি নেই। মুখে তুলতে পারলেন না আপনি এক বেলা খাওয়া। তাহলে কি আপনি নিজেকে সুখী বলবেন? তাহলে কি আপনি নিজেকে সফল দাবি করবেন? আমার বিপক্ষে বিতার্কিকদের
মানুষের নৈতিকতা। ধন্যবাদ পক্ষ দলের প্রথম বক্তাকে অংশগ্রহণ। এবার বিপক্ষ দলের প্রথম বক্তা আরশিয়া বিনতে আক্তার আসছে। আরশিয়া বিনতে আক্তার। এই মেয়েটার উপরে পাঠান তো মাঠে এবং সমস্ত টিচার আছে তারা তুমি এখানে আসে মাধ্যমে সে তার চিন্তা বিকাশ শক্তির মাধ্যমে সে এক ভালো ফলাফল করে, জীবনে ভালো ফলাফল করে থাকে এবং সবশেষে তার চাকরি জীবনে সে একটি চাকরি অর্জন করে যা তাকে জীবনে সফলতা অর্জনে সাহায্য করে। অন্যদিকে নৈতিক বন্ধু সৎ ও ন্যায় হওয়ার পরও সে আর কখনো কোনো বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়োগ দিতে পারেনি। মাননীয় মডারেটর, শুধু মানুষ সৎ ও ন্যায় হলে চলবে না। আমার গল্পের নৈতিক বন্ধু যদি আজ কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের চিন্তা বিকাশ ঘটাতো তাহলে আজ সেও বিশ্ববিদ্যালয় পরীক্ষায় নিয়োগ দিতে পারত। আমার দলের প্রথম বক্তা হিসাবে আমি বিষয়টি সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করব। আমার দ্বিতীয় বক্তা বিষয়টিকে যুক্তিখণ্ডন ও তথ্য উপস্থাপন করবে এবং সর্বশেষ আমার তৃতীয় বক্তা যথার্থ বিশ্লেষণের মাধ্যমে যুক্তি খণ্ডন করে প্রমাণ করে দিয়ে যাবে যে জীবনের সফলতায় মেধাই অনেক ভূমিকা রাখে। প্রথম বক্তা বলেছেন যে জীবন সাফল্য মেধা ও নৈতিকতা নিয়ে তিনি সংজ্ঞায়িত করে দিয়েছেন, কিন্তু তার সংজ্ঞায়নে আমি ধোঁয়াশার আভাস সৃষ্টি হয়েছে আমার কাছে। তাই আমি মডারেটর, আমি পূর্ণ দাবি জানাচ্ছি আমি বিষয়টিকে আবার সংজ্ঞায়িত করতে চাই। নৈতিকতা হলো মানুষের আচরণ, মূল্যবোধ ও নীতিমালা সম্পর্কে একটি ব্যবস্থা যা মানুষের ভুল ও সঠিকের পার্থক্য বোঝাতে সাহায্য করে। এবার শোনো, মানবিক অভিজ্ঞতা, যুক্তি ও বিশ্লেষণ, সাংস্কৃতিক প্রভাব ও প্রযুক্তির অভাব, অর্থাৎ মানুষের চিন্তাভাবনার যুক্তি ও অভিজ্ঞতার মাধ্যমে নৈতিক ধারণা বিকশিত হচ্ছে এবং এগুলো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত ও বিকশিত হচ্ছে। তিনি বলে গিয়েছেন যে টাকা পয়সা কি মেধা? টাকা পয়সা কখনোই মেধা হতে পারে না। টাকা পয়সা তোমাকে মেধা করবে না। আমাদের একটি বড় উদাহরণ হচ্ছে সতীদাহ প্রথা। রাজা রামমোহন রায় বুদ্ধিসম্পন্ন ব্যক্তি না হলে সে কখনোই সতীদাহ প্রথা বিলুপ্ত করতে পারতেন না। এরপর আসি জীবনের সাফল্য। জীবনের সাফল্য বলতে একটি পূর্ণ সুখী ও নিজের সান্ত্বনার জন্য যে সাফল্যটাকে আমরা অর্জন করে থাকি সেটাকে সাফল্য বলে। আর সাফল্য হলো নিজের লক্ষ্য অনুযায়ী জীবনযাপন করা এবং সে অনুযায়ী সুখী থাকা। মেধাবী বলতে একজন মানুষের জন্মগত বুদ্ধিমত্তার উন্নয়ন বা বিকাশ বা নির্ভর করে সেই মানুষের স্পৃহা ও জ্ঞান কৌশল মানসিকতার উপর। আজকের উপস্থাপনার বিষয়ে এমন শব্দের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে যা এমন একটি বাধা যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট করা ছাড়া এটার কোনো দোষী খুঁজে পাওয়া যায় না। আমি মানুষের প্রতি লক্ষ্য যে নৈতিকতা জীবনের সাফল্যের ভূমিকা রাখতেই পারে, কিন্তু তা মেধার চেয়ে কখনোই অধিক হতে পারে না। মেধা মানে কেবল যুক্তি নয়, বরং একটি আবিষ্কারের ক্ষুধা ও সৃজনশীলতার স্পৃহা। আমার প্রতিপক্ষের ব্যক্তির কথা মাঝে আমি এমন একটি দিক বিশ্লেষণ করে খুঁজে পেয়েছি যে তারা তাদের সৃজনশীলতার মাধ্যমে তার গানকে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করছেন যে নৈতিকতাই জীবনের সাফল্যে অধিক ভূমিকা রাখে। আপনারা কোন প্রতিযোগিতায় নৈতিকতার খাতিরে অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং আপনারাই জানছেন যে আপনারাই জিতবেন, কিন্তু আপনার সাথে যে অংশগ্রহণকারী তার মেধা ও দক্ষতার মাধ্যমে যে এগিয়ে যাচ্ছে সেটিকে আপনারা দেখেছেন? প্রশ্ন, নৈতিকতা কি একটি ভূমিকায় দাঁড়ানো যায়? প্রতিপক্ষ এই উত্তরের আশায় আমি আছি। Never was a man more in need of his intelligence than when a fool asked him a question. যেমন প্রথম বক্তা বলেছেন যে মানুষের সাথে জীবের কেন তুলনা করা হচ্ছে? মানুষ তো শ্রেষ্ঠ জীব, মানুষ তো সবই করতে সক্ষম। জীবের সাথে মানুষের তুলনা করে নৈতিকতার কোনো পার্থক্য আমি খুঁজে পাচ্ছি না।
ধন্যবাদ। বিপক্ষ দলের প্রথম বক্তা আরশিয়া বিনতে আক্তার। ভালোই চলছে, ঠিক না মেয়েরা? ভালোই যুক্তি দিতে জানে, দেখা যায়। এবার পক্ষ দলের দ্বিতীয় বক্তা আসছে তাহসিনা রহমান।
ধন্যবাদ তাহসিনা রহমানকে। এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা কাসনোভা রহমান ঋতিকা আসছে। এই সবাই সুযোগ করি। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আবিষ্ট। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লাইন মেধার শক্তির প্রতি ইঙ্গিত দেয়। জীবনে সাফল্য অর্জনে মেধার বিকাশ ও বুদ্ধির প্রখরতায় মানুষকে এগিয়ে নিয়ে যায়। শুভ অপরাহ্ন মাননীয় মডারেটর, উপস্থিত শ্রোতাবৃন্দ, আমি আমার দলের দ্বিতীয় বক্তা। উক্ত বিষয়ে বিপক্ষে অবস্থান করছি। নির্ধারিত বিষয় হলো জীবনের সফলতা অর্জনে মেধা নয় বরং নৈতিকতা অধিক ভূমিকা রাখে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ নিকট বিনীত জিজ্ঞাসা, আচ্ছা কেবল নৈতিকতা দিয়ে সত্যিকার সফলতা অর্জন সম্ভব? হয়তো সম্ভব, কিন্তু তা দীর্ঘস্থায়ী নয়। একজন ব্যক্তি যতই নৈতিক হোক না কেন, শুধুমাত্র নৈতিকতা দিয়ে সফলতা অর্জন করতে পারেন না। সফলতা অর্জনের জন্য প্রয়োজন হয় মেধা ও সক্ষমতা, যা মানুষের কর্মক্ষেত্রে অসাধারণ করে তোলে এবং তাকে প্রতিটা মঞ্চে এগিয়ে তোলে। জীবনের উন্নতির জন্য দক্ষতা ও জ্ঞান অপরিহার্য। একজন ব্যক্তির মেধা ও তাকে নতুন জ্ঞান অর্জন করতে এবং দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, একজন ডাক্তার তার নৈতিক মানদণ্ডের মাধ্যমে একজনকে সেবা করতে চায়, তার কাছে প্রয়োজনীয় মেধা না থাকায় তবে তিনি সেই সেবায় সফল হতে পারবেন না। অপরদিকে অর্থনীতিতে মেধা ও দক্ষতা অপরিহার্য। শুধুমাত্র নৈতিকতা দিয়ে অর্থনৈতিকভাবে সফল হওয়া কঠিন। মেধাবী ব্যক্তিরা কঠিন সমস্যাগুলো সমাধানে সক্ষম, যা কেবল নৈতিকতা দিয়ে অর্জন করা অসম্ভব। সারা বিশ্ব যখন মেধার সাহায্যে অর্থনৈতিক ও সামাজিকভাবে সফলতার প্রতি মগ্ন, তখন প্রতিপক্ষ দলের প্রথম ও দ্বিতীয় বক্তা একটানা 10 মিনিট ধরে সুন্দরভাবে ছলে বলে কৌশলে যেভাবে সারা বিশ্ব সমস্ত মানুষের গুণমানিত করে গেল, তা খুবই উপভোগ্য। দারুণ চর্চা, যেন মনে হলো কোন তামিল সিনেমা উপভোগ করলাম, যেখানে নায়কের হাতে স্পর্শ করার আগে উড়ে গেল সাধারণত গাড়ি, তার থেকে কতিপয় মানুষ কিছু বুঝে না বুঝে হাতে দেখাল। প্রতিপক্ষের প্রথম বক্তা নানাভাবে গিয়ে গেল নৈতিকতার জয়গান, তাতে সুর মিলালো দ্বিতীয় বক্তা, কিন্তু আমি ভুলেই গেল নৈতিকতার আড়ালে নানা রকমের অনৈতিকতার কথা। প্রতিপক্ষ এতক্ষণ নৈতিকতা বানানোর পর ঠিকই শুনে মারলেন আমাদের দিকে, কিন্তু পুলিশ হাতের যে টপকেও শুনে মারলেন সে কিন্তু খেয়ালই করলেন না। তাকে দেখুন এখন নিজ নৈতিকতার দিকে, তার দিকে যার মূলে রয়েছে শুধু আগাছা এবং অনৈতিকতা। এই নৈতিকতা নিয়ে এতটা চিন্তিত কণ্ঠ ধার করতে পেরেছে নিজেদের মধ্যে প্রতিপক্ষ। আপনারা সকলেই মেধাবী, আর যদি আপনার মেধা না থাকতো তা আপনারা কখনোই নৈতিকতার খাতিরে এই মঞ্চে এসে বিদায় করতে পারতেন না। যে বলছে না তাকে বোঝানো যায়, কিন্তু বুঝেও না বুঝে ভান করে তখন কিছুই বলা থাকে না বিজ্ঞ প্রতিপক্ষ। যে নৈতিকতাকে আপনারা মাতামাতি করছেন, সেই নৈতিকতা প্রবেশের আড়ালে কেন বিভিন্ন দেশের নাট্যনায়ক এবং ব্যবসায়ীরা অনৈতিক কাজ করছে, যা প্রমাণ করে শুধুমাত্র নৈতিকতা অনুসরণ করলে সাফল্য নিশ্চিত হয় না। ধরুন আমরা নৌকার খবর নৈতিকতার চর্চা নিয়ে ব্যস্ত, আর এমন সময় উত্তাল হয়ে নৌকাটি উল্টে গেল, আর আমরা সাঁতার কাটাই দক্ষতা নেই, আর আমরা জানি দক্ষতা আসে মেধার মাধ্যমে, আর তখন বলতেই হয় সুকুমার রায়ের কথা, আপনার জীবনে 16 আনাই বৃথা। আর সেই প্রতিভামূলক বিশ্বে মেধায় একজনকে অন্যদের সাথে এগিয়ে নিতে পারে। এটি গবেষণার প্রদর্শিত হয়েছে যে দক্ষতা ও বুদ্ধিমত্তার ভিত্তিতে চাকরির প্রাপ্তির সম্ভাবনা 35% বৃদ্ধি পায়। এই অর্থ একজনের নৈতিকতা যতই উন্নত হোক না কেন, যদি তার মেধা না থাকে তাহলে সে প্রতিযোগিতা পিছিয়ে পড়বে। অবশেষে নৈতিকতা ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, কিন্তু জীবনের সাফল্যের ক্ষেত্রে মেধা নৈতিকতার যে অধিকতর ভূমিকা প্রভাবশালী। এই বিষয়ে হেনরি ফোর্ড বলেছেন, অর্থ ও সাফল্য আছে সেই সিদ্ধান্তের উপর যা আমরা আমাদের মেধা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে গ্রহণ করি।
মেধার সঠিক ব্যবহারই মানুষকে হিসেবে করতে পারে এবং ব্যক্তিগত সামাজিক এবং অর্থনৈতিকভাবে সফল করতে পারে। তাই আপনার তর্কের খাতে তর্ক না করে আমাদের সাথে বলুন জীবনে সাফল্য অর্জনে মেধাই অধিকতর ভূমিকা পালন করে। আজকে আমার বক্তব্য এখানে শেষ করতে ধন্যবাদ মাননীয় এবার পক্ষ দলের শেষ বক্তা শেখ রুজানা আমি কখনো বিসিএস ক্যাডার হতে চাই না, তোমার মতো এসএসসিতে ফার্স্ট
আসছে ইউসুরা নোহা রোজা। পাঠাই ফেলাইবে। নতুন চিন্তার বাঁধন ঘিরে সৃষ্টি করি এক নতুন দিগন্ত, লেখার রশ্মিতে দীপ্তমান সফলতা জায়গায় কমল। শুভ অপরাহ্ন মাননীয় মডারেটর, সম্মানিত প্রধান শিক্ষিকা এবং সহকারী প্রধান শিক্ষিকা, সম্মানিত শিক্ষক মন্ডলী এবং উপস্থিত শ্রোতাদের। জীবনের সফলতার লেখা নয়, বরং নৈতিকতাই নতুন ভূমিকা রাখে। শুরুতেই ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রশ্ন দেওয়ার জন্য। কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনুভব করি যে আমার পূর্বে যারা বলে গেলেন তাদের কথাগুলো 100% সত্যি নয়, এবং আমি স্পষ্ট করতে চাই যে জীবনের সফলতায় মেধাই অভিজ্ঞতারও ভূমিকা রাখে। যোগ্যতার সাফল্যে মেধা ও প্রতিভা অঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত। অসাধারণ যে সৃজন শক্তি, ব্যতিক্রমী বুদ্ধিমত্তা, বিশিষ্ট গুণাবলীগুলোই প্রতিভার বিশেষ নিদর্শন। এসব প্রতিভাকে বিস্ময়করভাবে প্রকাশ করতে পারে সে যার মাঝে চমৎকার মেধার উপস্থিতি রয়েছে। প্রথমে আমি প্রতিপক্ষের তৃতীয় বক্তাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই একটি আত্মঘাতী উক্তি বলার জন্য। তিনি বলেছেন, সফলতা তখনই যখন সমাজের মানুষ তাদের গ্রহণ করে। তবে কেন মেধাবী ব্যক্তিদের আবিষ্কৃত বস্তু ব্যবহার করেছেন সমাজের মানুষ? প্রশ্ন রেখেছে। তিনি আরো বলেছেন যে অনেক শিক্ষার্থী অনলাইন ক্লাসের কথা বলে মার কাছ থেকে মোবাইল নিয়ে বলেন গান শুনে। একজন সত্যকার মেধাবী অবশ্যই সময় নষ্ট করবে না। আমার মতে যদি নৈতিকতায় সফলতায় অধিক ভূমিকা রাখে, তাহলে আমরা হাজারো শিক্ষার্থী আজ আদালতে না থেকে শিক্ষা প্রতিষ্ঠানে গেল। অবশ্যই শিক্ষা অর্জনের জন্য আমরা শিক্ষা অর্জন করি আমাদের মেধা দিয়ে, আর আমরা সফলতা অর্জন করি আমাদের মেধার মাধ্যমে অর্জিত দক্ষতা দিয়ে। আমরা সফলতার পথে নৈতিকতার বাধা হতে কিন্তু আপনি সফলতার পথে কখনো মেধাকে বাধা হতে দেখেছেন? আজকে এই বিতর্কের মঞ্চে আমরা দাঁড়িয়েছি কি নিয়ে? আমাদের মেধা ও দক্ষতা নিয়ে নাকি নৈতিকতা নিয়ে? প্রশ্ন থাকলো প্রতিপক্ষের কাছে। পাশাপাশি আরেকটি কথা, আপনারা কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে যান। আশা রাখছি আপনারা পরবর্তীতে আমাদের প্রশ্নগুলোর উত্তর দেবেন। আমরা যখন কেউ খুব ভালো ফলাফল করি, তখন আমাদের বাবা মায়েরা কি বলে? আমার মেয়েটা, আমার ছেলেটা খুব ভালো ফলাফল করেছে, সে খুব ভালো শিক্ষার্থী। তখন লোকে কি জানতে চায়? তার ফলাফলটা কেমন? কেউ কি কখনো জানতে চেয়েছে সে নৈতিকতার দিক দিয়ে কতখানি এগিয়ে আছে? সফলতা এনে দেবে না, সফলতা এনে দেবে আপনার মেধা, আপনার বুদ্ধিমত্তা, আপনার কৃতিত্ব। আমরা বিদ্যালয়ের সুনাম বয়ে আনি কি দিয়ে? আমাদের নৈতিকতা দিয়ে না, আমাকে আমাদের কৃতিত্ব দিয়ে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আসি নৈতিকতা শিখতে নাকি জ্ঞান অর্জন করতে? জ্ঞান অর্জনে আপনার কাঙ্ক্ষিত সফলতা লাভের উদ্দেশ্য। আপনারা নবম শ্রেণীতে বিজ্ঞান বিষয় পড়তে ইচ্ছুক ছিল, হয়তো আপনারা ভালোভাবে পড়াশোনা করছেন, পড়াশোনার পেছনে পরিশ্রম দিচ্ছেন, কিন্তু আপনারা দেখি নৈতিকতা অর্জনের জন্য পরিশ্রম দিচ্ছেন না। সফলতা অর্জনের ক্ষেত্রে আপনার যোগ্যতা, আপনার মেধা, আপনার কৃতিত্বকে দেখা হবে নাকি নৈতিকতা? যদি মেধাই সফলতার মূল কারণ না হয়ে থাকে, তাহলে একজন শিক্ষার্থীকে কেন তার মেধার ভিত্তিতে প্রথম স্থান দেওয়া হয়? কেন তার নৈতিকতার ভিত্তিতে? আমার প্রতিপক্ষের অবস্থিত শিক্ষার্থীদের তো জানা মতে তারাও প্রথম সারির শিক্ষার্থী। তবে মাননীয় মডারেটর, আমি প্রশ্ন করতে চাই তারা যেন মেধা অর্জন করে শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করছে। আশা করি উত্তর দিয়ে যাবে। মানব সভ্যতার আলোকায়নের যে সুদীর্ঘ যাত্রা, সে যাত্রার নেতৃত্ব হবেই একজন ব্যক্তি। আমরা প্রত্যেকেই এখানে বিদ্যালয়ে উপস্থিত হয়েছি কেন? পড়াশোনা করার জন্য। আমরা কেন পড়াশোনা করি? অবশ্যই জীবনে সফল হওয়ার জন্য। নৈতিকতা ও মেধার মাঝে দ্বন্দ্ব তৈরি হতে পারে। নৈতিকতা মাঝে মাঝে আমাদের স্বার্থের দিকে মনোযোগ দিতে বাধ্য করে, যা আমাদেরকে সফলতার পথে বারবার বাধা সৃষ্টি করে। আপনারা কি কখনো সফলতার পথে মেধাকে বাধা হতে দেখেন? লোকে বলে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে, যার থেকে বোঝা যায় শিক্ষাচারী ব্যক্তি হতে পারে না। সকল ব্যক্তিরা পারে। নৈতিকতার যুগ থেকেই কিন্তু সমাজে উদ্যোগী প্রচলিত, তাই না? আচ্ছা, ধন্যবাদ মাননীয় মডারেটর, সমাজের শিক্ষিকা,
এবং শেষ বক্তাকে। ভালো লাগছে। এবার চতুর্থী খণ্ডের পালা, একটু সুযোগ পাবে দুই দলই। শেষ বক্তা বা কে আসবে? দলনেতা আসছে পক্ষ দলের শেখ রোজানা।
ভিডিও করেন। মনে হচ্ছিল বদলি টেলিভিশনের সামনে বসে আমরা বিতর্ক দেখছি, এরকম দেখছি না? অবশ্যই বদলি টেলিভিশনে সম্প্রচারিত বিতর্ক সভা। যারা বিচারক মন্ডলী আপনারা দেখতে থাকুন, আর আমরা এরকম প্রচারটি খোঁজ গল্প করতে পারি। আমার খুব ভালো লেগেছে দুই পক্ষের কথাই শুনে। আমাকে পরে আর বলতে দিতে হবে না, আমি এখনই একটি কথা বলতে চাচ্ছি, কারণ শোনার সঙ্গে সঙ্গে যে কথাগুলো মনে আসছে, দুই পক্ষেরই বক্তা যারা খুব ভালো প্রস্তুতি নিয়েছে এবং এখানে পল্লব স্যারের উদ্যোগ অনেক বেশি। আমি চলার পথে অনেকবারই দেখেছি এবং বলেছি মেয়েরা প্র্যাকটিস করো, দুই দলকেই বলেছি প্র্যাকটিস করো, গিয়ে দেখেছি বিষয়টা কি, খুব ভালো লেগেছে। তবে দুটো বিষয়ই আসলে গুরুত্বপূর্ণ। আমি কোনো পক্ষের কথা বলবো না, আমি বলবো মেধা, নৈতিকতা, মুদ্রার এই পিঠ ও পিঠ। তাহলে দুটোই দরকার আছে জীবনে, কিন্তু বিতর্ক করতে আসলে অবশ্যই কোনো একটা পক্ষে যেতে হয়, আবার বিপক্ষে যেতে হয়, কিন্তু মূল্যায়ন করবো আমরা আমাদের মেধা দিয়ে। দুইটাই দরকার, আমি মনে করি জীবনের জন্য দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এই বিতর্কের আয়োজনে যারা ছিলেন আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং মেয়েদের প্রশংসা করি যারা সাহসিকতার সঙ্গে সামনে বক্তব্য উপস্থাপন করেছ এবং এইভাবে তোমরা তোমাদের দক্ষতার পরিচয় দিচ্ছ। সামনে আরো ভালো করবে আমি সেই প্রত্যাশা রাখি। ধন্যবাদ। আচ্ছা, আমরা একটি অসাধারণ এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আমাদের বিতর্ক উপভোগ করলাম। আমাদের সবার কি ভালো লেগেছে? এখন আমরা কি ফলাফল জানতে চাই, কিন্তু তার আগে বিচারক মন্ডলীর মধ্যে একজনকে আহ্বান জানাবো আমাদেরকে কিছু বলার জন্য। এখানে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষিকা, সম্মানিত শিক্ষক মন্ডলী, বিচারক মন্ডলী এবং আমার প্রান্তীয় শিক্ষকেরা, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। সবাই ভালো আছো? বিতর্কে যখনই দেখি তখনই ছোটবেলার অনেক কথা মনে পড়ে যায়। জীবনে অনেক বিতর্ক করেছি, সমাজের পদ্ধতি, সংস্কৃত পদ্ধতি, ইংলিশে বাংলায় অনেকগুলো অভিজ্ঞতা রয়েছে। সেই দিক থেকে বলতে চাই, যখনই বিতর্কে আমরা আসি, যারা উপস্থাপনা করতে যাচ্ছে, উপস্থাপনা নাম্বার থাকে 5, সেখানে প্রথমেই অনেকেই সুন্দর ছন্দ দিয়ে শুরু করে, কবিতা দিয়ে শুরু করে, শুনতে ভালো লাগে। এবং সেক্ষেত্রে প্রথমে যিনি থাকেন সভাপতি বা মডারেটর থাকে, তাকে আমরা সম্মাননা জানাই, তাকেও করি। সেই সাথে তাকে কিছু মডেল তাদেরকে আমরা উল্লেখ করতে হয়। কিন্তু আজকে সুবিধা করেছে অনেকেই এই কথাগুলো বলতে ভুলে গিয়েছো বা উল্লেখ করেনি। তোমাদের উচ্চারণগুলো অনেক সুন্দর ছিল, ভালো লেগেছে। যথেষ্ট তোমরা প্রাণবন্ত ভাবে তোমাদের বিষয়কে এখানে উপস্থাপন করেছ, কিন্তু অবশ্যই অতি আমাদের উত্তেজনা বর্জন করতে হবে। কথা যা বলছি স্পষ্টভাবে যেন অন্যরা শুনতে পারে। যখন বেশি উত্তেজনা চলে আসে, কন্ট্রোলিং পাওয়ারটা কমে যায়, তখন কথার কণ্ঠস্বর অন্যরকম হয়ে যায়, আর তখন কিন্তু কথা সম্পূর্ণ স্পষ্টভাবে শোনা যায় না, আর সেক্ষেত্রে কিন্তু মাইনাস মার্কিং হয়। তো সেক্ষেত্রে যখনই বিতর্ক আবার করবে, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবে, জানি যা বলতে চাচ্ছি স্পষ্টভাবে সবার সামনে তুলে ধরতে পারি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ইয়াং স্যারকে একটি বক্তব্য প্রদান করার জন্য। এবার শ্রদ্ধেয় পল্লব স্যারকে কিছু বলার জন্য প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত প্রধান শিক্ষক বটমূল্য এবং বালিকা উচ্চ বিদ্যালয়
উনি আসলে এই ধরনের অনুষ্ঠানগুলো অর্থাৎ সহ পাঠ্যক্রমিক কার্যক্রমগুলো স্কুলে অনেক বেশি বেশি হোক, এটা উনি অনেক চান। সেজন্য সিস্টারকে ধন্যবাদ জানিয়ে আমরা একটা হাত তুলবি সবাই। আসলে এখানে সিস্টার বলে গিয়েছেন আর বিচারপতির পক্ষ থেকে আমাদের রিয়ান স্যার বলে গিয়েছেন আমি মূল্যায়ন করবো না, কারণ তাহলে আমি তো মূল্যায়ন করি, হ্যাঁ, তাহলে আমি ব্যর্থ প্রশিক্ষক হয়ে যাবো। সেজন্য মূল্যায়ন করে করতে পারছি না। আমারও সাথে মূল্যায়ন আপনারা করবেন, আমি কেমন শিখেলাম কেমন শিখেতে পারি নাই। আমি শুধু একটা অনুরোধ, একটা আহ্বান রাখতে চাই আমার জীবন থেকে বলা। আমরা একটু শোনো প্লিজ, একটু শোনো। আমি স্কুল জীবন থেকে বিতর্ক করতাম, স্কুল জীবন থেকে বিতর্ক করতাম। আমি যখন ক্লাস 6-এ, আমাদের স্কুলটা ছিল শুধু হাই স্কুল, আমি যে স্কুলে পড়াশোনা করেছি মাধ্যমিক। আমাদের নবীনবরণের সময় একটু বলুন, হ্যাঁ এক মিনিট, আমাদের নবীনবরণের সময় হ্যাঁ একটা ক্লাসের প্রথম ছাত্র ছিলাম, তো সেজন্য স্যারেরা সিলেকশন করেছিল নবীনদের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য। পরে দেখলাম কি আমার থেকে আরো মেধাবীরা আছে। কেমন লাগে, মানে ফাইনালি সিলেকশন করবে 2 জায়গা থেকে 2 জন। তা আমাকে বাংলায় প্রথম ভালোভাবে বক্তব্য দিয়েছি, সিলেকশন করলো। কিন্তু আমি একটা চালাকি করেছি, চালাকি। এটাই হলো শয়তানি থাকে বলে। আমি বলেছি কি আমার গ্রামে, তখন তো ভালো বক্তা ছিলাম না, আমি বলেছি কি আমার গ্রামে 2 জন মেধাবী সিনিয়র বড় ভাইকে খুঁজেছি, যা আমাকে একজন বাংলায় বক্তব্য লিখে দিয়েছে, একজন ইংলিশে বক্তব্য লিখে দিয়েছে। আমি পরিশেষে সেই নবীনবরণ অনুষ্ঠানের নবীনবরণ এবং বিদায় নবীনবরণ অনুষ্ঠানের আগের দিন আমার স্যারকে বললাম, যে স্যার দায়িত্ব ছিলেন, স্যার আমি কালকে বক্তব্য ইংলিশে দিতে চাই, পারবি? তখন বললাম স্যার একটু দেখেন। তারপর যখন দেখলো তখন বললো ঠিক আছে, কনফিডেন্স আছে তো পারবি? আমি হ্যাঁ স্যার পারবো। পরের দিন আমি বললাম কি আমি ইংলিশে বক্তব্য দিলাম। আগে কেন বলি নাই জানো? আগে যদি বলতাম তাহলে ওই আরেক সেকশনের যে বক্তা সেও হয়তো ইংলিশে প্রস্তুতি দিত। এটা বুঝতে পারছ? এটা বুঝতে লাগি, এটা অবশ্য মেধার পক্ষে বলে কথাটা। আমি যেটা বলতে পারছি, পরের দিন আমি যখন ইংলিশে বক্তব্য দিলাম, আমার প্রধান শিক্ষক ছিলেন বাবু চন্দ্র দাস। উনি আমাকে তুলে তুলে এভাবে তুলেছে। এই ভাবনাটাকে আমি ভবিষ্যতে অনেক বড় জায়গায় দেখতে চাই, অনেক বড় জায়গায়। তাহলে আজকে তোমাদের শিক্ষক হতে পেরেছি, এই জায়গাটা কি বড় জায়গায় অর্জন করতে পারি নাই? পেরেছিলাম। আচ্ছা যাই হোক, আমার কথা না, এই উদাহরণ দিলাম, এটা আমার ব্যক্তিগত একদম সত্য ঘটনা। আমি তোমাদের শুধু বলতে চাই, এরপর আমার গভর্নমেন্ট কলেজে গিয়ে আমি নরওয়ের ডিবেট সোসাইটির সেই কমিটিতে ছিলাম, নির্বাহী একজন সদস্য ছিলাম। আমি তোমাদেরকে অনুরোধ করতে চাই, মামারা শুধু প্লিজ ভাইয়েরা, তোমরা দয়া করে যখন পরবর্তীতে আমি ক্লাসে নাম নামবো, বিতর্ক পারো আর না পারো, বিতর্ক শিখছো আর না শিখছো, তোমরা দয়া করে নাম লেখাবা বিতর্ক করার মধ্যে। দেখবে বিতর্ক যদি একবার পারো, তোমার অসাধারণ বক্তব্য রাখবে, তোমার ম্যানেজার করতে হবে না, তোমার অ্যাপ্লিকেশন করতে হবে না। এগুলো শুধু একবার দেখে নিলেই তুমি সুন্দরভাবে লিখতে পারবে। অর্থাৎ এই যে সরকারের কার্যক্রমটা, এই যে বিতর্ক, এই যে উপস্থিত বক্তৃতা, এই যে বক্তৃতা বা বিভিন্ন কিছু বাংলা ইংলিশে যদি তোমরা অংশগ্রহণ করো, তাহলে দেখবে তোমার লেখাপড়া এই বিতর্ক বা বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন কিছু অংশগ্রহণ করে না, তোমার লেখাপড়ায় অনেক সাহায্য করবে। তোমাদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে, অনেক মেধাবীদের বিতর্কে আসতে চাও না, বা সহপাঠক্রমিক আন্দোলনে আসতে চাও না। আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো, তোমরা এই কারিকুলামগুলোতে আসো, সহপাঠক্রমিক আন্দোলনগুলোতে আসো। আসতে দেখবে তোমার মেধার বিকাশ আরো বেশি করবে, তোমার নৈতিকতার বিকাশ আরো বেশি করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ কর্মচারী তার বক্তব্য প্রদান করার জন্য। এখন আমাদের ধৈর্যের পালা শুনেছি, এখন কি দিব আমরা? আচ্ছা, এবার আমাদের বিতর্কের মডারেটর টিচার নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে, আমাদের কাছে আমাদের ফলাফল ঘোষণা করব। কি আশা করছি আমরা রেজাল্ট, তবে একটি কথা না বললেই নয়, সেটা হলো
হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতে হবে। সেই জন্য বিতর্ক মানেই প্রতিযোগিতা, এবং প্রতিযোগিতায় নিশ্চয় জয় পরাজয়ই থাকে। আমি বলতে চাই, এই মুহূর্তে যে দল বিজয়ী হয়েছে আমরা শুনবো, কিন্তু যে দল বলবো না বিজয়ী হয়নি, বিজয় তারা আমরা ধরতে পারি রানার্স আপে আছে। সেই হিসাবে দুই দলের জন্য আরেকবার শুভেচ্ছা রেখে আমি ঘোষণা করছি বিজয়ী দল